আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি হঠাৎ করে এটা কি বললাম, হায় আওয়ামী লীগ, হায় আওয়ামী লীগ। হ্যাঁ, এটা কেন বললাম সেটা বোঝার জন্য আপনারা যারা ঢাকাতে বা চট্টগ্রামে আছেন, তারা যদি যে কোনো যে শিয়া, বাংলাদেশি শিয়া না, এটা উর্দু ভাষাভাষী বা হিন্দি ভাষাভাষী শিয়া কাউকে যদি জিজ্ঞেস করেন বা বলেন যে কথাটা যে আকে ফাসে যা না সে হাই হুসেন, হাই হুসেন, মানে এসে ফেসে গেছি, যাইতে পারি নাই, হাই হোসেন, হাই হোসেন, এটা যদি বলেন দেখবেন তারা খুব মনকষ্ট, খুব খুব মনকষ্ট পাইছে। যে কথাটা আমরা একসময় বলতাম, ওই শিয়া থেকে বলতাম এই জন্য যে ওরা বলে যে আমরা আসলে কারবালার ময়দানে আমরা আসলে হাসান হোসেনকে মারার জন্য যাইনি, আমরা আসলে ওখানে গেছিলাম কিন্তু আমরা মারি নাই, মারছে তো এজিদের পুত্র, কিন্তু দোষটা আমাদের উপরে হয়ে গেল। এই কথার কারণে বলতো, এই কথাটা যদি কারো জিজ্ঞেস করেন তাহলে বুঝবেন সেই কারণে বলতো হাই আওয়ামী লীগ, হাই হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ কেন বললাম তার আগে আরেকটা সত্য ঘটনা যেটা এখন আপনারা সকলে জানেন, তারপরে এই যে দেখতেছেন না ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যেই সংঘর্ষটা হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, সেইটার মধ্যে এইটার আগে জাস্ট এক বছর আগে, গত বছর জুলাই তো 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সব মোসাদের হাতে পৌঁছে যাচ্ছিল। আর এই মোসাদের হাতে যখন পৌঁছা শুরু করলো, কিভাবে গেল এইটা তদন্তের জন্য আইআরজিসির সবচেয়ে চৌকস 45 জন অফিসার দিয়ে একটা গ্রুপ করা হলো যে এরা কি করবে, শুধু মোসাদের গুপ্তচর, সিআইএর গুপ্তচরদেরকে ধরবে, ধরে সরাসরি ফাঁসি বা মাইরা ফেলো, কোনো বিচার আচার নাই, এরা গুপ্তচর। এইটা যখন করলো, এইটা দিয়ে কিছু কিছু ধরা হইলো, আপনারাও দেখছেন, হ্যাঁ ব্যাপক ধরা হইতেছে, মারা হইছে, কিন্তু কেউ আসলে কিছু জানতাম না। কিন্তু এইবার যখন খোমেনি মারা গেল, তখন যে বেরিল কি জানেন, ওই যে মোসাদ আর সিআইএর গুপ্তচর ধরার জন্য যাদের নেওয়া হয়েছিল যে 45 জন, তার যে প্রধান ছিলেন উনি আবার মোসাদের গুপ্তচর। উনি প্রায় 30 বছর ইরান সরকারের পা কেমন চাটা চাটছেন যে ইরান সরকারও বুঝতে পারেনি, তারাই বানাই দিছে মোসাদের গুপ্তচর ধরা প্রধান। এবং উনি নিজেই মোসাদের অরিজিনাল গুপ্তচর, উনি বলে দিছেন যে কে কোথায় আছে, মেরে দিছে, শেষ। এটা এখন জানা যাচ্ছে। আর এটা স্বীকার করলো কখন, খোমেনি মারা যাওয়ার পরে, সবকিছু মারা যাওয়ার শেষ হওয়ার পরে যে আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে এটা ফ্লাশ হয়ে গেল যে এই ভদ্রলোকই সেটা। যেমন ইরানের এর আগের যতবারে যে পারমাণবিক ইসলামতে হামলা হইলো, এটা কেউ জানতো না কে কিভাবে করতেছে বা ইরানের সায়েন্টিস্টরা কিভাবে মরতেছে। শেষ পর্যন্ত হানি ট্র্যাপে এক মহিলা উনি মোসাদের গুপ্তচর ছিলেন, উনি এই কাম ঘটাই দিছে। এই ঘটনাটা আপনারা বুঝছেন যে মোসাদের গুপ্তচরকে বানানো হইলো যে মোসাদ ধরার জন্য, আর সে এবার খোমেনি নিয়ে মাইরা দিল। এই হয়েছে যে মোসাদ আর সিআইএ। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। কারণ হচ্ছে আমি বলি আপনারা, আমি কারো নাম উচ্চারণ করবো, তো বললে বুঝা যাবেন, আপনারা বললেই বুঝা যাবেন। এখন বিভিন্ন জায়গায় মানে আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগ, তাঁতি লীগ, সবাই এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ হঠাৎ দেখবেন একজন যে অমুক ভাইকে অমুক অঞ্চলের মানে কমিটির বিষয়ে দায়িত্ব দেওয়া হলে, অল্প কয়েকদিন আগেই একটা কমিটি আপনার বলা হইলো যে এই কমিটির রিপাবলিশ করা হবে, মানে কিছু কিছু আনকরা লোকজন আনা হবে যারা আন্দোলন সংগ্রামে আরো বেগবান করবে বা দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে। সেই কমিটির এক ভাইকে বসানো হলো। উনার বাপ আবার হচ্ছে যে উনি যে অঞ্চলের অধিবাসী সেই অঞ্চলের বিএনপির নেতা হইল। ছেলে বিশাল আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ পুনর্গঠনের কাজে জান দিচ্ছেন, আর ওনার বাবা কোথায় আছেন, বিএনপি নেতা। ঠিক এভাবে পাবেন কিছু এমপি আছেন যারা ব্যাপক নেতা, এমপি পর্যন্ত হয়েছেন, ওনাদের ভাইরা বড় বড় বিএনপি নেতা। কিছু কমিশনার পাবেন, আরো এরকম বহু পাবেন যাদের পরিবারের মধ্যে মিনিমাম বাপ ভাই জামাত বা বিএনপি করে, আর ওনারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এদেরকে দিয়ে আবার পুনর্গঠন। এখন আমার একটা প্রশ্ন, বলেন, ওই যে একটু আগে যে বললাম ইরানের ওই মোসাদের সেই লোকের কথা, যিনি মোসাদেরই লোক, তিনি কি আসলে কি ইরানের এই মোসাদের পক্ষে বা আমেরিকার পক্ষে যারা কাজ করছে তাদের সবাইকে মারছিল, নাকি আয়ু আসার জন্য 2-4 জন বেহুদা মরছিল? আর ঠিক ওদের কার্যক্রম আইসা
খোমেনিরে মারলো। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। আপনি বুঝেন যে যেই ব্যক্তিগুলার পরিবার, বাপ, ভাই, মা তারা বিএনপি জামাত করে, তাদের সন্তান, তাদের পুত্ররা আইসা যখন আওয়ামী লীগ পুনর্গঠনে লাগবে, তখন সেও তো চাইবে যে 10-12 জন গুপ্ত বিএনপি জামাত করে এরকম লোক আমি রাখি, যাতে অদূর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলেই আমার বাইচা যাইতে পারে, ওরা আমার বাঁচাই দিবে। ঠিক নয় কি? সাদেক কাইমদেরকে যারা ঢুকাইছে আওয়ামী লীগের যেসব লোক, যেসব ভাইয়েরা সাদেক কাইমদের, তাদের অবস্থাটা দেখেন, বহাল তবিয়ত আছে, কোনো সমস্যা নেই। ওনারা কিন্তু বেঁচে আছে, ওনাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমি যে বলি যে সবই খারাপ, না না না, লক্ষ কোটি ভালো লোক আছে। যেমন তৃণমূলের যেসব কর্মী ভাইয়েরা আছে, আমার ভাই বোনরা আছে, যারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, এই ফেসবুক লেখালেখি সব করছেন, তাদের মধ্যে 2 নম্বরটা নেই। 2 নম্বরটা খুব হাই লেভেল নেতাদের ভিতরে। তা আওয়ামী লীগ এখনো ওগুলোরই চিহ্নিত করতে পারে নাই। যে আওয়ামী লীগ কেন এইটা বলতে পারে না যে এই নেতার মধ্যে এই কারাপশন আছে, এই নেতার বাপ অমুক, এই নেতার ভাই অমুক, এগুলোর একটু সাইড করো, এটা করতে পারে নাই। বরঞ্চ ওদেরকে আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই অঞ্চলের কমিটি গঠন করো, এই অঞ্চলে এই করো, যার কারণে আসলে কোনো কিছুই হচ্ছে না। এখন অনেকে আর বলতে পারে ভাই অমুক ভাইয়ের বাপ বিএনপি করে, অমুক ভাইয়ের ভাই বিএনপি করে, তাতে কি? ওনারা তো আমাদের পয়সা দিচ্ছে কিছু, ওনারা তো আমাদের ছেলে পেলেরে দিচ্ছে, ওনারা তো অমুকের নিয়েছে, যে মানে কষ্টে আছে, ওনার পড়ালেখার দায়িত্ব নিয়েছে, অমুক ছাত্রলীগের ভাই মারা গেছে, ওনার স্ত্রীর দায়িত্ব নিয়েছে। ভাই এগুলো সব আইওয়াস। ওই যে আবারও বলি, ওই ইরানের কথাটা চিন্তা করেন, যেই মোসাদের লোককে আইআরজিসির প্রধান বানান দেওয়া হইল, যার নেতৃত্বে মোসাদ ধরবে, সেই বেটাই মোসাদের এজেন্ট। তো হয়তো 2-4-5 জন ধরাই দিছে আর কি, যে এগুলো ছোটখাটো আছে, এগুলো ধরাই দাও, এগুলোকে ফিনিশ করো, কিন্তু বাকি সিস্টেম তো বাইচা যাবে। এই অবস্থা। এখন আওয়ামী লীগের নেতারা বুঝতেছি কিনা জানি না, আমি বলবো না যে ওনারা বুঝে না, না ভাই, আমার চেয়ে বহু বুদ্ধিমান, ওনারা বুঝে। ওনারা জানে না যে আওয়ামী লীগের এখনকার যে ম্যাচটা বা এখনকার যে অবস্থাটা, এটা একরকম টেস্ট ক্রিকেট, এটা টি-20 ম্যাচ না। টি-20 ম্যাচ তো দেখছেন 20 ওভার বল করবে, ধাই ধাই মারতাছে। এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, টি-20 অল্প কয়দিন, এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, 50 ওভারের ম্যাচ, 35 ওভার পর্যন্ত ঠুকাইতো, এর পরের 15 ওভার 5 ওভার পর্যন্ত মিডিয়াম রেঞ্জে মারতো, লাস্ট 10 ওভার উড়াইয়া মারতো, ওয়ানডে ম্যাচ। আরেকটা ছিল হচ্ছে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা অবশ্যই এখন খুব একটা দেখা যায় না, একসময় দেখতাম ব্রায়ান লারা খেলতো টেস্ট ম্যাচ, 5 দিনের ম্যাচ, ঠুকাইতেই আছে। হায় রে অবস্থা, মানে এরা সারা দিনে মিলে ঠুকাইয়া 20 রান তুলতো না। তা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে হচ্ছে যে সেই টেস্ট ম্যাচের খেলা, এটা বুঝেন কিনা জানি না। কারণ হচ্ছে আপনার কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আপনার শক্তি, না রে ভাই, আমার কি মনে হয় জানেন, যে নিষেধাজ্ঞা তুলবে কি, যেই আইন আপনার সংশোধন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই আইনটা যদি সংসদে পাশ হয়, অটোমেটিক নিষেধাজ্ঞা তুলে দেবে। তো নিষেধাজ্ঞা তুলে দিলে হবে কি, আপনাদের কি লগে লগে কি বলে দিবে যে আপনাদের বিরুদ্ধে যা মামলা করেছে সব খারিজ, আপনারা ফ্রিলি শার্টের কলার উড়াইয়া যাবেন, যেটা ইউনূস সাহেবের ব্যাপারে করছেন, যেটা যে 24 আগস্টের 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা, ওইরকম হবে না। যদি আপনারা বুঝে থাকেন এটা ভুল, তাহলে আমাদের অবস্থাটা কি? এখনো নিষেধাজ্ঞার মধ্যে যে অবস্থা, নিষেধাজ্ঞা উঠে গেল, সেম অবস্থা আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হবে না। মিছিল করবেন, মিটিং করবেন, ধরবেন, মারবেন, গিরাইব, এটাই তো। তো এটা টেস্ট ম্যাচের মতো, যে আপনার ওই ক্যাটস অ্যান্ড মাউস, ইঁদুর বিড়ালের খেলার মতো। আমরা এদিকে মিছিল করবো, ওরা এদিকে আটকাবে, আমরা আবার পাল্টা মিছিল করবো, এদিকে আটকাবে, এই খেলাটা চলবে। কিন্তু আমরা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে, পাবলিক নামতে হবে রাস্তায়, দুঃশাসনের বিরুদ্ধে নামতে হবে। এখন আপনারা মনে করতে না আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা পরের দিন ক্ষমতা, কেন ভাই? আমেরিকা তো আপনাদের এখন হেল্প করবে না, কারণ আমেরিকার যা যা পাওয়ার সব মাইনা নিয়ে আসছে। ভারতের যেটা চাওয়ার, যদি ভারতের বিপক্ষে না করে, তাহলে ভারত এখন বিএনপি এলো ক্ষমতায় না আওয়ামী লীগ এলো ক্ষমতায়, সেটার কোনো দরকার নেই। হ্যাঁ, ভারতকে থ্যাঙ্কস দিতে পারেন, আমাদের নেত্রীকে নিয়ে বাঁচাইছে ওইখানে রেখা, ভারতের রেখা, আমাদের 1000 নেতাকর্মী ওখানে আছেন, ওদের বাঁচায় রাখছে এইটার জন্য। কিন্তু ভারতেরা এত দায় পড়ে না যে আইনে আপনাদের ক্ষমতায় বসে, কি কারণে? আপনাদের কাছ থেকে যা পাইতেছে তা যদি বিএনপি দেয়, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নেই। তো এই যে টেস্ট ম্যাচ হচ্ছে, এইটা আসলে বুঝার মতন সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা সেটা বুঝতে হবে। আর ওই সমস্ত নেতাদেরকে একটু সাইড করেন, যাদের
পরিবারে ওই যে বাপ ভাই, অনেকে বলবে যে ভাই আমার বাবার সাথে সম্পর্ক নাই, আমার ভাইদের সাথে সম্পর্ক নাই, কিন্তু একই পাতে খায়, একই বিল্ডিং এ থাকে, একই নাস্তা করে, একই কমান্ড মানে, এরপরও এখন বললো যে নাই। তো এরা দিয়া পুনর্গঠন কইরা কোনো গঠনই হবে না, বরঞ্চ যে অবস্থা এখন আছে তার চাইতে আরো খারাপ হইতে পারে, 10 বছর 15 বছরের অপেক্ষা হইতে পারে। গত মঙ্গলবার দুদিনের সফরে এসেছেন পল কাপুর। তার যে সময়ে আসার কথা ছিল তার 1.5 ঘন্টা আগে তিনি ঢাকায় পৌঁছেছেন, এবং তাকে রিসিভ করবার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের, কিন্তু 1.5 ঘন্টা আগে আসবার কারণে তাকে এয়ারপোর্টে রিসিভ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তা। তিনি সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রাতেই তার ফিরে যাবার কথা। তিনি বাংলাদেশ আসার আগে দিল্লি হয়ে এসেছেন। স্বভাবতই এটা নিয়েও একটা আলোচনা হচ্ছে, বাংলাদেশে তিনি আসলে কেন এসেছেন। এই নির্বাচনের পরে এই প্রথম আমেরিকার এই উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি সফরে এলেন। এটা কি স্রেফ শুভেচ্ছা সফর? যেহেতু তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসেননি দায়িত্ব গ্রহণের পরে, তো ন্যাচারালি বাংলাদেশে মানে কাজের অন্তর্ভুক্ত একটা এলাকা, তো বাংলাদেশে তিনি আসতেই পারেন। তিনি আসার পর থেকেই কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন, মন্ত্রীদের সাথে দেখা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার আজকে দেখা হয়েছে। মন্ত্রীদের সাথে তিনি বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং সেখানে তিনি গত 9 ফেব্রুয়ারি নির্বাচনের আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে স্বাক্ষরিত যে বাণিজ্য চুক্তি, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং গোপন বাণিজ্য চুক্তি, সেটি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সাথে। অনেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে নির্বাচনের আগে একটি অনির্বাচিত সরকার কেন তড়িঘড়ি করে একটা বাণিজ্য চুক্তি করলো, তাও 3 দিন আগে। এটা তো তারা তো ওয়েট করতে পারতো যে নির্বাচিত সরকার এসে এই চুক্তিটা সই করবে। কিন্তু ডক্টর খলিল, বর্তমানে যিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বিএনপি সরকারের, তিনি কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন এই চুক্তিটি স্বাক্ষর করবার আগে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করেছে, এবং তাদের সম্মতির ভিত্তিতে ডক্টর ইউনূস সরকারের প্রতিনিধি এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এটাকে বলা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ এটা একটা গোপন বাণিজ্য চুক্তি। কিন্তু আমেরিকাই 8 পৃষ্ঠার এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সুতরাং আমেরিকাই এটি প্রকাশ করেছে, এটা আর গোপন নেই। এটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই কিন্তু এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, এবং আজকে যখন আমরা দেখছি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করতে পারছে না। ব্যবসায়ীরা ইতিমধ্যেই আলোচনা তুলেছে, যে শর্ত আছে, আমাদের সামান্য 1% ট্যারিফ কমিয়েছে, সেই ট্যারিফ নিয়ে আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাম্প যে ট্যারিফ বাড়িয়েছে সেটা বাদ। সুতরাং ট্যারিফ নিয়ে যে আমরা এত লাফালাফি করলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আদালতে এই মুহূর্তে নেই, কিংবা সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমরা আসলে কি পেয়েছি? $350 কোটি কৃষিজাত পণ্য বাংলাদেশে আসবে আমেরিকার থেকে। তার মধ্যে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্টও আছে। আমার বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি তাতে ভবিষ্যতে হুমকির মুখে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই, বরং এই আশঙ্কা বা অনেকের মধ্যেই দেখা দিয়েছে যে এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের কাছ থেকে সয়াবিন তেল কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে গম কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস কিনবো বেশি দামে। তো এত দাসখত দিয়ে কেন এই চুক্তিটা সই করলো? এবং এই চুক্তিতে বিএনপি এবং জামাত দুটো পার্টি এগ্রি করেছে। সো এটা যে আমরা ডক্টর ইউনূসকে যে ব্লেম করবো সেই উপায় নেই। অনেকেই বলছেন এটা একটা দাসত্বের চুক্তি করেছে। সারা জীবন তো শুনলাম যে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে গোলামির চুক্তি করছে, কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাইতে পারলো না যে আওয়ামী লীগ সরকার কোন চুক্তিটা করেছে যেটা গোলামির চুক্তি ভারতের সাথে। কিন্তু এখন আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাকে বিক্রি করতেও সামান্য দ্বিধান্বিত হলেন না
বিএনপি এবং জামাত। আমার খুব শেখ হাসিনার কথা মনে পড়ে। শেখ হাসিনা কিন্তু প্রকাশ্যেই বলে গেছে যে তিনি সেন্ট মার্টিন দ্বীপ দেবেন না, তিনি দেশের স্বার্থ বিদেশের হাতে বিক্রি করবেন না, আমেরিকার হাতে বিক্রি করবেন না। তো দেশ বেচবেন না বলে যে নেত্রী একটা শক্ত অবস্থান নিল, আজকে সেই নেত্রী নিজেই দেশ ছাড়া, আর যারা দেশটাকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে ক্ষমতার লোভে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিচ্ছে, তারা আবার ভারত নিয়ে বড় বড় কথা বলেছে অতীতে। এখন কথা হলো যে পল কাপুর কি শুধুমাত্র এই বাণিজ্য চুক্তি আর শুভেচ্ছা সফরের জন্য এসেছে? আরো দুটো সামরিক চুক্তি তারা বাংলাদেশের সাথে স্বাক্ষর করতে চায়। এই দুটো চুক্তির একটি হলো ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই চুক্তির অধীনে আমেরিকা ঢাকা এবং কক্সবাজারের এয়ারপোর্ট ইউজ করতে পারবে, তাদের যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমানের জ্বালানি রিফুয়েল করতে পারবে, প্রয়োজনে তারা কক্সবাজার এবং কুতুবদিয়ায় সাময়িকভাবে ঘাঁটি করতে পারবে ইউএস মেরিন সেনারা। আরেকটা চুক্তি তারা করতে চায় GSOMIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এই GSOMIA তারা 2019 সালে এবং 2022 সালে দুইবার তারা চেয়েছিল, শেখ হাসিনার সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এই চুক্তিটি সই করার। এই চুক্তির অধীনে হলো যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সকল ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করা হবে, মানে বাংলাদেশের সব তথ্যে আমেরিকার অ্যাক্সেস থাকবে। এবং মিডল ইস্টে যেসব কান্ট্রি আছে যাদের যেখানে আমেরিকান মিলিটারি বেজ আছে, সব দেশের সাথে কিন্তু এই আকসা আর GSOMIA চুক্তি স্বাক্ষর করা আছে, কিন্তু শেখ হাসিনার সরকার এই GSOMIA চুক্তিতে স্বাক্ষর করে নাই। এমনকি যে বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছিল, সম্মতি দিয়েছিল বিএনপি এবং জামাত, সেই চুক্তির বিষয়ে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধির সাথেও মিটিং করেছিল ফেব্রুয়ারির শুরুতে। আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে তারা মিটিং করেছিল। আওয়ামী লীগ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এই বাণিজ্য চুক্তির সকল শর্ত মেনে নেওয়া সম্ভব নয়, এর মধ্যে অনেকগুলো চুক্তি আছে যেগুলো পুনর্বিবেচনা করা উচিত, ভেবে দেখা উচিত, কারণ সেগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। বর্তমানে কি প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগ আছে, সেই অবস্থায়ও কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের বিষয়ে নেগোশিয়েট করেনি, যেটা এই বিএনপি এবং জামাত করেছে। আজ বৃহস্পতিবার মূলত পল কাপুর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, বিএনপির সাথে মিটিং করেছে। আজকে তাদের এনসিপির সাথে একটা মিটিং করার কথা ছিল। অনেক আগেই, পল কাপুর আসার আগেই তো এই সফরসূচি নির্ধারিত হয়েছিল। তখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল। ইউনূস সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে এনসিপি সংসদ নির্বাচনে অনেকগুলো সিট পাবে, তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী হবে, তরুণ মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এরকম একটা ধারণা দিয়ে তাদের সফরসূচিতে রাখা হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতায় যখন দেখা গেছে যে এনসিপি মাত্র 6টা সিট পাইছে সংসদে, তার মধ্যে 4টা আবার নেগোশিয়েট করে নেওয়া, সেখানে তারা যেতে নাই। আপনারা জানেন যে এই নির্বাচনে অনেকগুলো সিট নেগোশিয়েট করে ভাগাভাগি করে নিছে এবং এদের কোনো পাবলিক বেজ নাই। এ কারণে শেষ মুহূর্তে এনসিপির সাথে তারা মিটিংটা বাতিল করেছে। আওয়ামী লীগের সাথে ভার্চুয়ালি একটা মিটিং হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর 1:40-এ। এই মিটিংয়ে অংশগ্রহণ করবে আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য প্রতিনিধি দল। তো তারপরে আজকেই পল কাপুরের চলে যাবার কথা।